লেখক রাজেশ ঘোষের অন্তরালে। সৌমিক যেন কদিন বড্ড লেট করে ফিরছে অফিস থেকে। কলিং বেলটা বাজতেই আমি গিয়ে দরজা খুললাম। সৌমিক আমাকে বলল, আমি আজ আর খাবো না, তুমি খেয়ে নাও। আমি বললাম, আমার খিদে নেই। বলেই টেবিলটা পরিষ্কার করে নিলাম। দেখলাম ফ্রেশ হয়েই ও ফোন নিয়ে ব্যস্ত। ফোনে যেন কাকে বলছে, কথা দিলাম ওই হাত কোনো দিন ছাড়ব না। শুনে অবাক হলাম, কাকে বলছে ও এসব? আমার ঘরে ঢোকার শব্দ হতেই ফোনটা কেটে দিল। আমি শুয়ে পড়লাম। সৌমিক টেবিলে ফোনটা রেখে বলল, তোমার কি শরীর খারাপ? আমি বললাম না। বলেই সৌমিক পাশ ফিরে শুয়ে পড়ল। আমি ঘুমোবার ভান করলাম, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। আজ 3 বছর আমাদের বিয়ে হয়েছে, আর আমার প্রতি সৌমিকের এত অবহেলা আমি কোনো দিন দেখিনি। যে সৌমিক অফিস থেকে ফিরে খাবার প্লেট সাজিয়ে আগে এক মুঠো না খাইয়ে দিয়ে নিজে একটুও মুখে দিত না, সেই সৌমিকের এত পরিবর্তন। কিছুতে ঘুম আসছে না। মনে পড়ে যাচ্ছে যে সৌমিক কয়েক ঘন্টা উপবাস করলে চেঁচিয়ে সারা বাড়ি মাথায় করত, সেই সৌমিককে আজ আমি ফোন করে বললাম, তাড়াতাড়ি বাড়ি এসো, আমার খুব খিদে পেয়েছে, সেই দুপুরে লাঞ্চ করেছি। এত কিছু বলার পরও সে খেয়ে বাড়ি ফিরল। নিজেকে সামলানোর চেষ্টা করলাম। মাথায় নানা প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। ওর ফোনটাই আজ সব উত্তর বলে দেবে। খুব সাবধানে ওর ফোন নিয়ে ডাইনিংয়ে গেলাম। দেখে মাথায় আকাশ ভেঙে পড়ল, ফোনটা লক। সৌমিকের সাথে আমার 7 বছরের প্রেম আর 3 বছরের বিবাহিত জীবন। কোনোদিন সৌমিকের ফোনে লক দেখিনি। তাহলে কি আমার সন্দেহটাই ঠিক? না না, এসব আমি কি ভাবছি, সবই আমার মনের ভুল। আর কিছু আমি ভাববো না। কাল সকালে সৌমিককে সব জিজ্ঞাসা করব। সকালে ব্রেকফাস্টের টেবিলে বসে ওকে বললাম, তোমার কি কিছু হয়েছে? কদিন ধরে দেখছি রাত করে বাড়ি ফিরছো, ফিরেও ফোনে ব্যস্ত, কোনো সমস্যা হয়েছে কি? গম্ভীরভাবে উত্তর দিল, না। আমি বললাম, বলো না কি হয়েছে? প্রচণ্ড রেগে বলল, বিয়ে করেছি বলে কি নিজেকে তোমার চরণে সঁপে দিয়েছি যে তোমাকে সব বলতে হবে? বলতে বলতে অফিসে চলে গেল। অতি যত্নে সাজানো আমার বাগানটা এক নিমেষে যেন কালবৈশাখীর ঝড়ে তছনছ হয়ে গেল। তাহলে কি আমার সন্দেহটাই ঠিক? একটা সাধারণ কথায় সৌমিক এইভাবে রিয়্যাক্ট করে বাড়ি থেকে বেরিয়ে গেল। আমি সারা দিন বাড়িতে একা থাকি বলে যে সৌমিক অফিস যাবার সময় কত সাবধানী না করতো। আমি বিরক্ত হয়ে বলতাম, ঠিক আছে বাবা, আমি তোমার সব কথা মতেই চলবো, তোমার কথার বাইরে কোনো কিছুই করব না। সেই সৌমিক আজ। ভাবতে ভাবতে চোখে জল এসে গেল। কিছুতেই কাজে মন দিতে পারছি না। কি করব এখন আমি? কিছুই ভেবে পাচ্ছি না। এসব ভাবতে ভাবতে ফোনটা বেজে উঠল। সৌমিক ফোনটা করেছে দেখে আনন্দে ফোনটা ধরতেই, আমি পৌঁছে গেছি বলেই ফোনটা কেটে দিল। ফোনটা কেটে গেছে ভেবে ফোনটা করতেই দেখি ফোনটা ব্যস্ত। কাজে মন দেবার চেষ্টা করলাম। রান্নাঘরে যেতে গিয়ে টিফিনটা ফেলে গেছে দেখে ক্যান্টিনে খেয়ে নিতে বলবো বলে ফোনটা করতেই দেখি ফোনটা তখনও ব্যস্ত। না না, এসব নিয়ে আর কিছু ভাববো না, আর সৌমিককেও কিছু বলবো না। সময় নিয়ে দেখি সব কিছু ঠিক হয়ে যাবে। সৌমিক আজও রাত করে বাড়ি ফিরল। ফিরে ফ্রেশ হয়ে আমাকে বলল, খেতে দেবে নাকি শুয়ে পড়বো আমি? তাড়াতাড়ি করে খাবার সার্ভ করলাম। সৌমিক খেয়ে শোবার ঘরে চলে গেল। আমি শুতে গিয়ে দেখি সৌমিক কাকে যেন বলছে, থ্যাংক ইউ, তুমি না থাকলে আজ আমার যা হতো। আমি ঘরে ঢুকতেই ফোনটা কেটে দিল। সকালে উঠে দেখি সৌমিকের আজ মুড ভালো আছে। আমি তাড়াতাড়ি করে অফিসের জন্য রান্না করছি। হঠাৎ একটা ফোন আসতেই সে আমায় বলে, আজ তাড়া আছে, খাবো না, বলেই বেরিয়ে গেল। আমি হতভম্ব হয়ে বসে পড়লাম। কিছুই ভালো লাগছে না। হঠাৎ আমার ফোনটা বেজে উঠল। আননোন নাম্বার। ফোনটা ধরতেই বলতে শুরু করলো, এটা সৌমিক বসুর বাড়ির নম্বর তো? আমি বললাম,
হ্যাঁ, বলতেই ভদ্রলোক বলতে লাগলেন, সৌমিকবাবু ফোন ধরছেন না, আপনাদের ফ্ল্যাটের আগের মাসের ইএমআইটা দেননি, তাই বাড়িতে ফোন করলাম। ওনাকে বলবেন যত তাড়াতাড়ি সম্ভব যেন ইএমআইটা পেইড করেন। এসব কি করছে সৌমিক? কেনই বা করছে? নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। বুঝে গেলাম সব। অফিসে সৌমিকের স্যালারি নিয়ে প্রবলেম হচ্ছে, তাই সেদিন আমায় বলল কয়েক মাস সংসারটা একটু বুঝে চালাতে। শিওর হবার জন্য আমাদের কমন ফ্রেন্ড নীলকে, যে একই অফিসে সৌমিকের সাথে কাজ করে, মেসেজ করে বললাম সে যখন সময় পাবে আমাকে যেন কল করে। সৌমিক যেন না জানে। নীল ফ্রি হয়ে আমাকে বলল অফিস স্যালারি বা কোনো কিছু নিয়েই সমস্যা হয়নি, আর নর্মাল টাইমে অফিসের ছুটি হয়। তা শুনে সব হিসেব যেন গোলমাল হয়ে গেল। ভাবলাম ইএমআই টাকাটা তো পেইড করতেই হবে, তাই জয়েন্ট অ্যাকাউন্ট বইটা নিয়ে ব্যাংকে গিয়ে জানতে পারি মিনিমাম ব্যালেন্সই আছে জাস্ট। আমি এবার পাগল হয়ে যাব। কোনো রকমে বাড়ি ফিরে আকাশ পাতাল ভাবতে লাগলাম। রাত অনেকটাই হয়েছে, সৌমিক এখনও বাড়ি ফেরেনি। ফোনটা বাজতে থাকায় দেখি নীলের ফোন। ফোনটা ধরতেই সে বলে, সৌমিক বাড়ি ফিরেছে? আমি বললাম, না, কেন বলো তো? তারপর বলল, সৌমিককে দেখলাম শোভাবাজারে গাড়ি থেকে নেমে একটা মহিলাকে নিয়ে একটা ফ্ল্যাটে ঢুকলো। অনেক কষ্টে বললাম, তারপর? সে বলল, তারপর আর কি, ফ্ল্যাটে ঢুকে পড়ল। বলেই ফোনটা কেটে দিল। আমার সারা শরীর কাঁপতে লাগলো। সারাদিনের ঘটনাগুলো মাথায় ঘুরপাক খাচ্ছে, আর আমি পারছি না। এবার আমাকে কিছু করতেই হবে। কিন্তু কি করব আমি? কোথায় যাব আমি? যাবার তো একটাই জায়গা, পরপারে। হ্যাঁ, নিজেকে শেষ করে ফেলবো আমি। ঠিক তখনই কলিং বেলের আওয়াজ। দরজা খুলে দেখলাম সৌমিককে খুব বিধ্বস্ত লাগছে। খাবারটা টেবিলে দিয়ে চলে আসবো এমন সময় সে বলল, তুমি খাবে না? আমি খেয়েছি বলে বেডরুম থেকে চলে এলাম। বাথরুমে যেতে গিয়ে দেখলাম সৌমিকের জামাতে লাল দাগ। ছি ছি, সৌমিক কি না? না, আমাকে জানতেই হবে কে সেই মেয়ে যার জন্য আমি ওর কাছে অবহেলার পাত্র হলাম। আমার তো আর কিছুই রইল না। একদিন যার জন্য আমি সবার বিরুদ্ধে গিয়ে ওর সাথে এবারই এসেছিলাম, আর এখন সেই সৌমিক আমার সাথে এরকম করলো। আমি তো মরবই, কিন্তু মরার আগে আমি জানবো কে এই সুন্দরী মহিলা যার জন্য আমি সৌমিকের কাছে চক্ষুশূল। আমি জানবই। সারা রাত শুয়ে নানা রকম চিন্তা মাথায় আসছে। 7 বছরের প্রেম ছিল আমাদের। বাবা মা দাদা পরিবারের কেউই আমাদের সম্পর্কটা মানতে পারছিল না। সৌমিকের বাবা মা ছিল না, অনেক ছোট বয়সে মারা গিয়েছিলেন। তারপর থেকে সৌমিক ওর মামা বাড়িতে দিদা ও মামাদের কাছেই মানুষ হয়েছে। তাই কোনোভাবেই আমার বাড়ির কেউ রাজি ছিল না। আমার বিয়ে ঠিক করে ফেলে অন্য জায়গায়, তাই আমি বাধ্য হয়েছিলাম বাড়ি ছেড়ে ওর কাছে আসতে। তারপর থেকেই আমাদের খুব ভালো সম্পর্ক। ওর মামা বাড়িতে কি এসব কথা বলবো? ওরা জানতেও পারে। তার আগে নীলের থেকে ওই ফ্ল্যাটের ঠিকানাটা আমাকে নিতে হবে। ফোন করলাম নীলকে। ফোনটা রিং হতেই খেয়াল হলো এখন তো মাঝরাত। নীলকে একটা টেক্সট মেসেজ করে বললাম আমাকে শোভাবাজারের ওই ফ্ল্যাটের ঠিকানাটা দিতে। সকালে নীলের কাছ থেকে ঠিকানাটা পেলাম। সৌমিক অফিস বেরোনোর পর আমিও বেরোলাম ওই ঠিকানায়। আমার মতো সাধারণ মানুষের পক্ষে ফ্ল্যাটের থেকে কোনো ইনফরমেশন পাওয়া সম্ভব হলো না। না, বাড়ি ফিরবো না আমি। ওই বাড়িতে যেন আমার দম বন্ধ হয়ে আসছে। আজ সৌমিকের অফিসের বাইরে আমি অপেক্ষা করব। ওকে ফলো করলে আমি সব জানতে পারবো। ওর অফিস ছুটি হতেই ওকে ফলো করতে লাগলাম। ছুটি হতেই ও একটি ট্যাক্সি ধরে যেতে লাগলো। আমিও ওর পেছনে যেতে শুরু করলাম। খানিকটা গিয়ে ট্যাক্সিটা থামলো এবং একটি মেয়ে, দেখে মনে হলো তো বেশ সুন্দরী, ওই ট্যাক্সিতে চেপে পড়ল। আমি আর নিজেকে ঠিক রাখতে পারলাম না, শরীরটা যেন চলছে না। তারপর কি হলো আমি আর জানি না। তারপর দেখলাম আমি বাড়িতে। সৌমিক ও নীল দুজনে আমার পাশে দাঁড়িয়ে আছে। পরে জানতে পারলাম আমি ট্যাক্সিতে জ্ঞান হারিয়ে ফেলি। আমার ফোন থেকে নীলের ফোন নম্বরে ফোন করে জানায় ড্রাইভার ও পুলিশ। তারপর নীল ও সৌমিকের এসব নিয়ে কথা হচ্ছে বলে মনে হলো। ভাবলাম সব বলবো সৌমিককে। তারপর ভাবলাম না, যে মানুষ আমাকে আর চায় না, যে অন্যের মাঝে শান্তি খুঁজে পায়, তাকে বুঝিয়ে কি হবে? তাছাড়া আমিও আর ওর কাছে থাকতে চাই না। ওকে মুক্তি দিয়ে আমিও মুক্তি চাই। শুধু মেয়েটাকে আমি জানতে চাই, তাহলেই আমার মুক্তি। রাতে দেখলাম সৌমিক আমার খুব কেয়ার করছে আর ফোনটা নিয়ে বারবার কাউকে ফোন করছে।
ফোনটা নিয়ে ডাইনিংয়ে যেতেই আমি দরজার কাছে গিয়ে শুনলাম কাউকে বলছে, আমি আর পারছি না, ওর থেকে মুক্তি পেতে চাই, ওর জন্য আমার জীবনটা হেল হয়ে গেছে। হ্যাঁ, মুক্তি আমি তোমায় দিয়ে দেব সৌমিক, আমিও আর পারছি না। সকাল হলো, আজ রবিবার। সৌমিক আজ বাড়িতেই আছে। সারা সপ্তাহ দিন গুনতাম কবে রবিবার আসবে, সৌমিক বাড়িতে থাকবে, কিন্তু আজ ওর উপস্থিতি আমার মনে ঘৃণার সৃষ্টি করছে। যে মনে এত বিশ্বাস ছিল সে মনে আজ এত অবিশ্বাস, যে মনে এত ভালোবাসা ছিল সে মনে আজ এত ঘৃণা। পারবো না আমি সৌমিককে ঘৃণা করে এভাবে বাঁচতে। বাবা একদিন বলেছিলেন, বাবা মা কোনোদিন খারাপ দেখে দেবে না, বাবা মা ছাড়া কেউ আপন হয় না, বাবা মার থেকে কেউ বেশি ভালো চায় না, যেদিন বুঝতে পারবি সেদিন ফিরে আসবি। আমি জোর গলায় বলেছিলাম, না, পত্তাঘাত হয়ে কোনোদিন আসবো না, যতদিন না ভালোবেসে আমাদের ডাকো। আজ কথাগুলো সব মনে পড়ছে। বাবা মার কাছে আমি কোনোভাবেই ফিরতে পারবো না। আজ রবিবারেও সৌমিক দুপুরে কোথায় যেন বেরোলো, বলে গেল এক্ষুনি ফিরে আসবে। যাবার সময় বারবার করে সাবধানে থাকতে বলে গেল। কাল কেন যে আমার শরীরটা খারাপ হয়ে গেল, না হলে সব জানা যেত। নিজের উপর নিজেরই খুব রাগ হতে লাগলো। কাল সোমবার, কাল সব জানবই। কাল সৌমিককে চিরকালের মতো মুক্তি দিয়ে দেব, আর আমারও হবে চিরমুক্তি। সৌমিক অফিস বেরোতেই আমিও বেরোলাম সৌমিকের মামা বাড়ি। আমাকে দেখে সবার মুখগুলো যেন ফ্যাকাশে হয়ে গেল। ওদের দেখে নিজেকে খুব অপমানিত বোধ হচ্ছিল। ওরা সবই জানে, তাই ওরাও এখন হয়তো আমাকে চায় না, কিন্তু একবার যখন এসেই পড়েছি তখন সব জানতেই হবে। দিদাকে সৌমিকের ব্যবহারের কথা সব বললাম, তিনি সব জানেন বলে, কিন্তু তিনি অস্বীকার করলে আমি বললাম, এভাবে আর পারছি না, আমি মরতে চাই। তিনি ভয়ে বললেন তিনি কিছু বলতে পারবেন না, সৌমিক বারণ করেছে। সব প্রশ্নের উত্তর দেবে আর.এন. ট্যাগোর নার্সিংহোম। আমি নার্সিংহোম এসে ভাবলাম, এত বড় নার্সিংহোম, কি করে সব জানবো। দিদার কথা শুনে এসে বোকামি হলো, কিন্তু এসে যখন একবার পড়েছি, দেখি কি করা যায়। ভাবতে ভাবতে রিসেপশনের কাছে আসতেই চোখে পড়ল সেই মেয়েটা যাকে আমি সেদিন সৌমিকের ট্যাক্সিতে উঠতে দেখেছিলাম। ভাবলাম, সেই মেয়েটা এখানে কি করছে? ওকে ফলো করলে আমি জানতে পারবো। তারপর দেখলাম মেয়েটা রিসেপশনের দিকে গেল, আমি ওর পেছনে গেলাম। উনি জিজ্ঞাসা করলেন, আমার পেশেন্ট মণিমালা দেবী এখন কেমন আছেন? উত্তর এলো, আগের মতো। তারপর উনি বাথরুমে গেলেন। আমিও রিসেপশনে জিজ্ঞাসা করলাম, আমি কি এখন মণিমালা দেবীকে একবার দেখতে পারি? উত্তর এলো, না, ওয়েটিং আওয়ার্স ছাড়া নয়। তখনই কে যেন আমাকে বলল, কি রে তুই এখানে? বলতেই তাকিয়ে দেখি আমার কলেজ ফ্রেন্ড সোমা আমার কাছে এলো। আমি মণিমালা দেবীর ডিটেলস ওকে জানতে বললাম। ও অবাক হচ্ছিল। বললাম, আমি পরে তোকে সব বলবো। জানতে পারলাম মণিমালা দেবীকে অ্যাডমিট করেছে সৌমিক, সন্তানের পরিচয়ে। শুনে কিছু বুঝতে পারছি না। সৌমিকের তো বাবা মা ছোটবেলাতেই মারা গিয়েছিলেন, তাহলে বোধহয় এটা ওই মেয়েটার মা। মেয়েটা দেখলাম ওয়েটিং রুমে বসে আছে। আমি জিজ্ঞাসা করলাম, আপনি সৌমিকের কে হন? সে উত্তর দিল, দিদি। আমি বললাম, দিদি মানে কীরকম দিদি? সে উত্তর দিল, আমি বড় মামার মেয়ে, সৌমিকের সাথে একই বাড়িতে বড় হয়েছি। সে আমাকে প্রশ্ন করল, আপনি কে? আমি বললাম, আমি সৌমিকের স্ত্রী। বলতেই সেখান থেকে সে চলে যেতে চাইলেন। আমি বুদ্ধি করে বললাম, আমাকে সৌমিক এখানে আসতে বলেছে। বলতেই উনি থেমে গিয়ে বললেন, উনি আমাকে সব বলতে চেয়েছিলেন, কিন্তু সৌমিক কিছু বলতে দেয়নি। আমি ভাবলাম খুব বুদ্ধি করে সবটা জানতে হবে। তখন বললাম, আপনাকে তো মামাবাড়িতে আগে কখনো দেখিনি। উনি ইতস্তত করে বললেন যে তিনি সৌমিকের থেকে বয়সে অনেক বড়, ভালোবেসে বিয়ে করে লখনৌতে চলে যান। বাড়িতে তাদের সম্পর্ক মেনে না নেওয়ায় কোনোদিন আর আশা হয়নি। তারপর লখনৌতে ফুটপাতে পিসিমণিকে দেখতে পেলাম। কিছুতেই কলকাতায় আসতে চায়নি। আমি জোর করে নিয়ে আসলাম। তারপর বাড়িতে কেউ মানতে চায়নি পিসিমণির ওই ঘটনার জন্য। সৌমিককে তখন ফোন করে সব জানালাম। সৌমিক তো পিসিমণি মানে ওর মা বেঁচে আছে বলে জানতই না, জানতো যে ওর মা মারা গেছে। তারপর সব কথা শুনে ঘৃণায় ফেটে পড়েছে। কিছুতেই ফিরতে চায়নি তোমার কাছে। বলছিল তুমি ওর এরকম নোংরা অতীত জানলে ওকে ঘৃণা করবে, তাই তোমাকে জানাতে বারণ করে। সৌমিকের মায়ের ক্যান্সার ছিল। তাছাড়া সৌমিকের বাবা মারা যাবার পর সৌমিককে একা রেখে অন্য এক পুরুষের সাথে ওর মা পালিয়ে যায়, তাই কেউ রাখতে রাজি হলো না।
দিদার কান্না, আমার অনুরোধ আর পিসিমণির এরকম অবস্থা দেখে ও বাড়ি থেকে এনে শোভাবাজারের একটা ফ্ল্যাটে রাখে, তারপর এখানে ভর্তি। জানো তো, শৌমিকের ওর মায়ের বিরুদ্ধে অনেক অভিযোগ। ওর মা ওকে অনাথ করে এভাবে রেখে চলে না গেলে শৌমিককে মামাবাড়িতে এত কষ্ট সহ্য করতে হতো না। তার জীবনটা অনেক সুন্দর হতো, তার শৈশবটা এভাবে শেষ হয়ে যেত না। শুনে আমি আর চোখের জল ধরে রাখতে পারলাম না। একটু থেমে বলতে লাগলাম, শৌমিক তার মাকে বাঁচাতে অনেক কষ্টে লোনের ব্যবস্থা করেছে। লোনটা পেতেই তো ট্রিটমেন্টটা করাতে পারছে। শৌমিক প্রতিদিন অফিসের পরে নার্সিংহোম আসে, কত রাতে বাড়ি ফেরে, গিয়েও তো কত রাত অবধি আমার সাথে কথা বলে। ছেলেটা খুব চিন্তায় আছে, খুব হীনমন্যতায় ভুগছে। ও তোমাকে খুব ভালোবাসে। যাই হোক, তোমাকে বলতে পেরেছে দেখে খুব ভালো লাগলো। তিনি আরও বলতে লাগলেন, আমি নাকি খুব ভালো মেয়ে, না হলে শৌমিকের মায়ের অতীতটা সব জেনেও এখানে আসি। শুনে নিজেকে ঠিক রাখতে পারছিলাম না। হে ভগবান, এ আমি কি ভাবছিলাম? শৌমিকের মতো ছেলেকে আমি, ছি বলে উনি কাকে যেন ফোন করতে গেলেন। আমি সব বুঝে গেলাম শৌমিকের রাতে বাড়ি ফেরার কারণ। শৌমিকের লোনটা পাওয়ার পর বলা, তুমি না থাকলে আমার যে কি হতো। সেদিন গাড়িতে এক মহিলাকে নিয়ে ওঠা, শোভাবাজারের ফ্ল্যাটের ঘটনা। জামাতে লাগা লাল দাগটা তার মানে ওর মায়ের রক্তের দাগ। সেদিন ফোনে কথা বলা, মুক্তি চাই, আমি আর পারছি না। আজ সব প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। এটা আমি কি করছিলাম ভাবতে ভাবতে দেখি শৌমিক আসছে। সে আমাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল, আমাকে দেখে মাথা নিচু করে রইল। আমি কেঁদে ফেলে বললাম, কেন তুমি আমাকে কিছু বললে না? তুমি আমাকে এই চিনলে? তুমি আমার অহংকার, তুমি আমার গর্ব। শৌমিক বলল, তোমাকে হারানোর ভয়ে। আমি বললাম, বংশ পরিচয় দেখে মানুষের বিচার হয় না, বিচার হয় তার ব্যবহারে। পাকের বুকেই তো পদ্মের জন্ম হয়, তাই তো তোমার মতো পদ্মকে পাবো বলে শত বিষের দংশন সহ্য করে তোমার কাছে এসেছিলাম। গল্পটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।